অ্যাকচুয়ালি ভালোবাসাটা জায়গাটা নেই, ভালোবাসার জায়গাটা থাকলে আর বাদবাকি কিছু না থাকলে সম্পর্ক সব টিকবে। তুমি রোজ তো একটা মানুষকে একই রকম ভাবে দেখছো, নতুন করে দেখো না, নতুন করে ভাবো না, দেখবে রোজই তোমার ভালো লাগে। আপস অ্যান্ড ডাউনস লাইফে সবসময় আসবে, কিন্তু সেই আপস অ্যান্ড ডাউন যদি তুমি শেষ করে দাও, কতবার তুমি কত সম্পর্ক জড়াবে। অসুবিধা তো আসেই লাইফে, সবারই আসে। কাজ না থাকলে তোমার ইএমআইগুলো চলবে কি করে, তোমার সংসার চলবে কি করে, সেগুলো তো অসুবিধা আসেই। কিন্তু এই অসুবিধাতে নিজেরা ঝামেলা করে কি করবো, কাজ কি চলে আসবে? কারণ আমি যখন সিরিয়ালে ট্রাই করছি আমাকে কিন্তু কেউ নেয়নি। আমি ওই বাড়ি থেকে আসার পরেও অনেক অডিশন দিয়েছি, অনেক জায়গায় গেছি, যারা নেয়নি তো কেউ। কলকাতাটা বাঁচানোর দায়িত্ব কার? উত্তম কুমার বাঁচিয়েছে, মুম্বাদা বাঁচিয়েছে, বা আরও যারা যারা হিরো, দেব বাঁচাচ্ছে। এরপর হোয়াট নেক্সট, কারা বাঁচাবে? বর্তমানে অভিনেতা অভিনেত্রীদেরকে আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, তাদের ভ্লগ, তাদের বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে। কিন্তু এটাও বলা হয় এখন যে তারা নাকি কাজ পায় না জন্য এই পথটা বেছে নিয়েছে। আদৌ কেউ সত্যি? আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন, তিনি একদিকে যেমন একজন দক্ষ অভিনেতা, তিনি আর একদিকে সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমরা তাকে দেখতে পেয়েছি, সেই কাজটাকেও তিনি ঠিক একই রকমভাবে ভালোবাসে। আমার সঙ্গে রয়েছে সৌরভদা। সৌরভদা, আগে বলো কেমন আছো? খুব ভালো আছি। আর আমি এই জিনিসটাতে শুরু করলাম কারণ হচ্ছে যে তোমাকে এই মুহূর্তে আমরা বেশি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে এইটাই জানতে চাইবো যে কেন বা কিভাবে এই পথটা বেছে নেওয়া। দেখো, অভিনয়টা আমার একটা প্রফেশন, গান গাওয়াটা আমার একটা প্রফেশন। আমি সেগুলো বেছে নিয়েছি অনেক ছোটোবেলা থেকে, কারণ আমি যেই ঘরানা থেকে আসছি বা যেই বাড়ি থেকে আসছি, আমার অভিনয়টাই চলে এসছে, এটা কিছু করার নেই, বাই বার্থ এটা আমার হয়ে এসছে। কিন্তু ভ্লগিংয়ের বিষয়টা যেটা, সেটা এখন রিসেন্ট খুব উঠেছে বিষয়টা, আগে তো ছিল না। তো সেটা আমি করি না, আমার বউ করে, তরিতা করে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি ইনভলভ থাকি পুরো বিষয়টা, কিন্তু ওর যেগুলো দেয়, নানান রকম টিপস দেয়, নানান রকম সাজেশনস দেয়, ও ডায়েটিশিয়ান, ও ডায়েট নিয়ে কিছু কথা বলে, তো ওইগুলোতে আমি যেন ইনভলভ থাকতে পারি না। বাট কমেডি কোনো রিলস বানালো বা আমরা কিছু ড্রামাটিক কিছু করলাম, সেগুলোতে থাকি, এবং সেগুলো দেখেছি লোকে নেয়ও, ভালোভাবেই নেয়, তো সেটাতে থাকি। আদারওয়াইজ আমি করে ভ্লগ করি না, মানে আমি পারি না, রাদার মানে ভ্লগ করার জন্য হ্যাঁ, আমি ক্যামেরা করে দিই, আমি এডিট করে দিই, এগুলো করে দিই, কিন্তু ভ্লগটা না করাটা একটা আমার মনে হয় আর্ট। মানে এই যে বলা, ধরো তুমি আজকে অ্যাঙ্কারিং করছো বা রিপোর্টিং করছো বা সাংবাদিকতা করছো, সেটা একটা আর্ট, সবাই বলতে পারে না, তো আমি সেরকম খুব একটা বলতে পারি না, তো তাই জন্য আমার মনে হয় যে ভ্লগ করাটা আমার জন্য খুব একটা সুটেবল না, তাই করি না। আর এই যে টিপসগুলো দেখতে পাই, এগুলো কি তুমিও ফলো করো? মানে একজন ডায়েটিশিয়ানের হাজবেন্ড হিসেবে কতটা প্রাউড ফিল করো? বাড়ছে, তো পারি না করতে, মানে খুব খেতে ভালোবাসি আর ভীষণ থামস আপ খেতে ভালোবাসি, এইসব খাই, খেতে এইগুলো আর মেনটেন করা যায় না। যদিও আমি যে ক্যারেক্টারটা করছি এগুলো মেনটেন করা উচিত, বাট করবো, প্রমিস করলাম পুজোর পর থেকে করবো। বাঙালির এটাই দোষ, করব বাঙালি আর বলে না আজ থেকেই করব। এই যে পরশুরামে দুর্ধর্ষ শুটিং এবং এই যে টিআরপি বাড়ার পাশাপাশি কোনো কাজ যখন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয় এবং মানুষের ভালোবাসা আসে, সেটা পুরো টিমের কাছে একটা প্রাউড ফিল হয়। তুমি কতটা এটা নিয়ে মানে খুশি থাকো সবসময়? আমি যে কটা সিরিয়াল করেছি আজ অবধি, প্রথম সিরিয়ালটাই ব্লুজ স্নেহাশিসদার হাত ধরেই এসেছি আমি, তো সব কটা সিরিয়ালই স্নেহাশিসদার লেখা সিরিয়াল না, খুব একটা ফ্লপ হয়েছে বলে আমার খুব একটা মনে পড়ে না। হয়তো বন্ধ করেছে অন্য কারণে, সেটা নানান রকম কারণ থাকতে পারে, বাট ফ্লপ সিরিয়াল হয়েছে, বন্ধ করে দিয়েছে, সেরকম আমার দেখা নেই। বাট পরশুরাম একটা অন্যরকম একটা সিরিয়াল, যেখানে একটা পুরো একদম মানে মেন ট্র্যাকটাই হচ্ছে একদম একটা স্পেশাল ব্রাঞ্চ অফিসারদের নিয়ে। সেটা স্নেহাশিসদা বলেইছিলেন যে একটা অন্যরকম ওয়েব সিরিজ টাইপের একটা কনসেপ্টে ভেবেছি, যে সেই সাধারণ ওই সংসারের যেটা ড্রামা, এগুলো সব না ভেবে ওগুলো রয়েছে, কিন্তু অন্য একটা কনসেপ্টে তৈরি করব। তখন আমরা শুনেই বলেছিলাম খুব ভালো হবে, তো তারপর থেকে তো 15 বার হয়ে গেল বেঙ্গল টপার, তো সেটাতে থাকতে পেরে তো আমি মানে যাই হোক, স্নেহাশিসদার হাত থেকে যেগুলোই তৈরি হয় বা যে আর্টিস্ট মানে তৈরি হয় না, সেটা মানে অনেক দীর্ঘজীবীর জন্য হয়।
তাদের শর্ট হয় দেখো, আমি লোকটাকে মানুষটাকে তো আজ থেকে চিনি না, অনেক দিন থেকে চিনছি, বা অনেক সিরিয়াল দেখলাম না। মানুষটার একটা ক্রেডিট আছে, একটা কিছু দাঁড় করানোর বা কিছু কাউকে নাম করানোর অবশ্যই একটা ক্রেডিট আছে। কারণ এটা হয় না, স্নেহাশিসদা যেভাবে সিন বলে আমি দেখেছি, আমরা স্ক্রিপ্ট পড়ে মুখস্থর হয়ে বলতে পারি না, উনি চোখ বন্ধ করে মুখস্থর মতো বলে যান। এটা কিভাবে হয় আমি আজ অব্দিও বুঝতে পারিনি। আমি প্রথম যখন সিন বলা দেখেছিলাম ওনার, আমি ভাবছি এটা একটা মানুষ না ভগবান না কোনো ক্রিচার, না তখন এআই আসেনি, আমি জানতাম না। তো তখন এআই এলে ভাবতাম এটা হয়তো এআই। এখনও দেখি বলে সৌরভ নড়বে না তুমি সামনে থেকে, শুধু চুপচাপ বসে থাকো, নড়লে বলতে পারবো না। আমি এক জায়গায় চেয়ারে বসে আছি, উনি চোখ বন্ধ করে সিন বলে যাচ্ছে। এটা হতে পারে না, এটা এইভাবে আমরা স্ক্রিপ্ট পড়ে বলতে পারি না ঠিক করে, উনি কীভাবে বলেন আমি জানি না। মানে আমি প্রথম থেকেই ওনাকে দেখেছি, তারপর এরকম হিট সিরিয়াল দিচ্ছে। এই পরশুরামটা নিয়ে একটা ট্রোল চলছিল মাঝখানে, অনেকে বলছিল যে ফ্যামিলি ম্যান থেকে কপি করেছে, অনেকে বলছিল সাউথের সিনেমা থেকে কপি করেছে। তো তোমার এই ট্রোলিংগুলো বা এই যে কথাগুলো ওঠে বিভিন্ন রকম, তুমি এই ট্রোলিংগুলো কিভাবে দেখো? দেখো এগুলো খুব বোকা বোকা, জানো তো, মানে মানুষের মতো দেখতে হয় না। ফ্যামিলি ম্যান থেকে অনেকটা তোলা, সে তো অনেক বড় বড় ডিরেক্টররা সাউথের ছবি কপি করে বাংলা ডিরেক্টর হয়েছে তো। কিন্তু বিষয়টা হচ্ছে না, এগুলো মনে রাখে না কেউ। এগুলো লোকে যাদের কাজ নেই কিছু, তারা এগুলো বসে বসে ভাবে যে এইটা মনে কপি করেছে না, এইটা মনে এইটা করেছে না। আরে কি করেছে সেটা দেখ, সেটা কেউ দেখে না। যখন লোকে এটা যদি না হতো কিছু, তখন লোকে বলতো না, তখন বলতো এ কি বাবা বাজে সিরিয়াল, এটা একটা জঘন্য, কেউ দেখে, এইসব বলতো। মানে লোকে বলতে হবে, লোকে একটা কিছু ভালো জিনিস দেখে প্রশংসা করবে, সেটা করবে না। কিন্তু যারা এই সিরিয়ালের দর্শক, যারা টিআরপিটাকে ধরে রেখেছে, তারা কিন্তু খুব মন দিয়ে দেখে এবং খুব ভালো বলে। তারা কিন্তু বলে না যে এটা ফ্যামিলি ম্যান থেকে কপি করেছে, এটা ওই করেছে। তুমি দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখতে পাবে, এত কিন্তু কমেন্টসে কিছু আসে না। হয়তো সিন নিয়ে কিছু বললো যে এই জায়গাটা এটা ভালো লাগেনি, এটা এরকম করলে ভালো হতো, সেটা বলতে পারে। কিন্তু ওই এটা কপি করেছে, দেখ এটা ওই করেছে, কোনো দিনও বলে না। এবং যারা দেখে না, যারা এই টিআরপির গোষ্ঠীটার মধ্যে নেই, যারা বাইরে আছে, তারা এগুলো বলে। তাদের কোনো কাজ নেই, তারা বাড়িতে বসে এটাই বলবে, সেটা আমার নামে বলবে, তোমার নামে বলবে, সিরিয়ালের নামে বলবে, তারা বলেই যাবে সারা, বলুক কি আছে। সৌরভ, যখন তুমি কাজ করো খুব সিলেক্টিভ কাজ করো এবং সেগুলো খুব সুপার হিট হয়, আমরা তাই দেখেছি। এবং সিনেমার ক্ষেত্রেও তাই। এই যে আস্তে আস্তে ওঠা গ্রাফটা তৈরি করা, তোমার কি মনে হয় যে এটা অনেক দীর্ঘায়ু এটা একটা নিতে পারে, নাকি হুট করে একজন অভিনেতা হয়ে যাওয়া বা ভালো কাজ করে বড় টিআরপি অ্যাচিভ করা, তাদের মানে পরিধিটা খুব শর্ট টার্মের জন্য হয়? দেখো তুমি যত তাড়াতাড়ি নাম করবে তত তাড়াতাড়ি পড়বে, মানে এটা তুমিও মানো? অবশ্যই। তুমি খুব ফাস্ট পাহাড়ে উঠে গেলে খুব ফাস্ট নামার সময় পড়বে, কারণ তুমি চাইবে আবার নামাটাও ফাস্ট করতে, তুমি ফাস্ট পড়বে ওটা। তুমি আস্তে আস্তে ওঠো, চাইবে আস্তে 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 আমি নামি। কারণ আমি আজকে উঠলে আজ থেকে হয়তো 20 বছর পরে 25 বছর পরে নামবো, সবাই তাই হয়। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরা কাজ করতে করতে মারা যায় না, তাদের শেষ জীবনটা খুব দুঃখের হয়। তারা বাড়িতে বসে থাকে, কেউ কাজ দেয় না, তাদেরকে ডেকে হয় না, সেটা সবারই হয়। কিন্তু খুব তাড়াতাড়ি উঠে একে ওকে তাকে ধরে কোনোভাবে কিছু একটা করে উঠে গেল, কিন্তু কজন টিকে থাকলো সেটা তোমায় দেখতে হবে। তো আমার কথা হচ্ছে তুমি কাজ করো, ভালো খারাপ মিশিয়ে কাজ ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু কোনটা তুমি ধরে রাখবে আর কোনটাতে তুমি টিকে থাকবে সেটা তোমার বোঝা উচিত। ঠিক। আর পরশুরাম, আমার আরেকটা জিনিস জিজ্ঞেস করা, পরশুরামের যে শুটিংয়ের আমরা শিডিউল দেখছি, পুরো দিন এখানে থাকা, তারপর বাড়ি গিয়ে একটা নিজের ফ্যামিলি টাইম থাকে, সেখানে ব্লগের মাধ্যমে তোমাকে আমরা দেখতে পাই, না হলে টিভিতে সিরিয়ালের মাধ্যমে দেখতে পাই। এই যে দুটোকে ব্যালেন্স করা, এইটা কি করে ব্যালেন্স করো? দেখো এটা আমরা সবাই তাই করে থাকি, যে শুটিং করি তারপর বাড়িতে যাই। বাড়ি গিয়ে কিভাবে ওই হ্যাপি ফেসটা নিয়ে থাকো? হ্যাপি ফেসটা না রোজ থাকে না অ্যাকচুয়ালি, জানো তো। মানে সব সময় যে প্রত্যেকটা দিনই ভালো যায় সেরকম তো নয়, টায়ার্ড হয়ে যায়, এই যায়। কিন্তু তারপরেও গিয়ে যখন আমি আর তরিতা বসে থাকি, গল্প করি, কথা বলি, বা বাড়ির লোকেদের সাথে কথা বলি, অন্য রকম কিছু কথা হয়, ধরো কোনো অভিনয় রিলেটেড হলো, কোনো সিরিয়াল রিলেটেড, সিনেমা রিলেটেড হলো, বা ধরো একদম অন্য আউট অফ দ্য ট্র্যাক কোনো কথা হলো, সেগুলো নিয়ে ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু কখনো কখনো লাইফ খুব মনোটোনাস হয়ে যায়, যখন ধরো তুমি বসে আছো, কাজ নেই, বা ধরো কাজই আছে আর কিছু নেই, তো সেগুলো মনোটোনাস। চেষ্টা করি যে দুটোকে যাতে ব্যালেন্স করে করা যায়। ব্যালেন্স করা থাকলে বিষয়টা খুব তোমার মানে ভালো লাগবে। মানে যে কোনো জিনিস আমি ভালো থাকার চেষ্টা করি,
কখনো কখনো যা হয় সবার লাইফেই হয়, সিচুয়েশন এমন আসে হয়তো খারাপ হয়ে যায় বিষয়টা। অনেকেই বলে যে আমরা মানে যখনই প্যাক আপ বলে দেয় তারপর বাড়ি গিয়ে আর প্রফেশন নিয়ে কোনো আলোচনাই করি না, ব্যক্তিগত জীবনে সেই আলোচনাটাই আনি না। তুমি বলে সেটা তুমি ডিসকাস করো, তুমি হ্যাপি থাকো, তুমি ডিসকাস করতে দেখো চাও। আমার মনে হয় প্রফেশনাল ফিল্ড আর বাড়ির ফিল্ডটা আলাদা রাখা উচিত, যেটা আমার দাদুরাও করে এসছে। কিন্তু এখন কি সেগুলো আলাদা থাকে? আমরা তো শুটিংয়ে এসেও বাড়ির কাজ করি, রিল বানাচ্ছি, সোশ্যাল মিডিয়ার কাজ করছি, কিন্তু সেটা তো নয়। আমার তো শুটিংয়ে রেখে যে শুটিংয়েরটা কাজটা করার জন্য শুটিং পয়সা দেবে, আবার বাড়িতে গিয়েও শুটিংয়ের কাজ করি। অনেক সময় হয় যে এটা একটু ভয়েস পাঠিয়ে দাও, এটা একটু এই পাঠিয়ে দাও, হয়তো। তো সেটা এখন এই যুগে আর সেটা নেই। কিন্তু বিষয়টা কি জানো তো, তুমি যখনই কোনো কিছু নিয়ে ডিসকাস করো, যেহেতু আমরা দুজনেই অভিনয় করি, সেখানে আমারও কিছু শেখার থাকতে পারে, তরিতারও কিছু শেখার থাকতে পারে। তো সেই দুজন মিলে ডিসকাস করলে জিনিসটা শেখা যায়। আমার দাদু যখন বেঁচে ছিল তখন ওই পাতাল ঘর বলে একটা ছবি করেছিলাম, তরুণ কুমার যখন বেঁচে ছিল। তো তখন আমার দাদু স্ক্রিপ্ট নিয়ে বসিয়ে পড়িয়েছে, কোন জায়গাটা কী হবে বুঝিয়েছে, করেছি তো, ডিসকাস করেছি। কিন্তু এমন কিছু ডিসকাস করি না যে খুব মানে একদম সেই পুরো নেগেটিভ ব্যাপারটা হয়ে যাবে। ওই তোমাদের তো কম্পিটিশন হয় কখনো? মানে এটা না এখন সেম এজের যারা রিলেশনে থাকে বা সম্পর্কে থাকে, দেখো তরিতা অনেক বছর আগে থেকে কাজ শুরু করেছে সিরিয়াল জগতে। আমি তখন যদিও ছবি টুকটাক করেছি, কিন্তু ও আমার অনেক আগে কাজ শুরু করেছে, তাই না? কম্পিটিশন আমি ভাবিই না কখনো। কম্পিটিশন কেন হবে? আর কম্পিটিশন করে লাভটাই বা কি? ও একটা মেয়ের মতো কাজ করে, আমি একটা ছেলের মতো কাজ করি। তো ও আমার কাজটা করতে পারবে না, আমি ওর কাজটা করতে পারবো না, তাহলে কম্পিটিশন করে লাভ কি? তো যারা কম্পিট করে বা যারা ভাবে যে বাবা ওর ফলোয়ারও বেশি, আমার থেকে তো ওর অনেক বেশি ফলোয়ার, ওর একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, তারপর আর একটা অ্যাকাউন্ট খুলেছে, তারপরে সেখানে আমার থেকে অনেক বেশি ফলোয়ার। তো আমি কেন কম্পিটিশন করতে যাব? আমার দরকারই নেই। যেগুলো হয় সেগুলো নিয়ে কি মানে কি বলার, মানে এখন কম্পিটিশনই হয় সম্পর্ক, তাই জন্যই টেকে না আমার মনে হয়। এক্স্যাক্টলি, অলমোস্ট দুজনের মধ্যে রেশারেশি। অ্যাকচুয়ালি ভালোবাসাটার জায়গাটা নেই। ভালোবাসার জায়গাটা থাকলে আর বাদবাকি কিছু না থাকলে সম্পর্ক সব টিকবে। কিন্তু ভালোবাসাটাকে ওরা বড্ড তিক্ততার জায়গায় নিয়ে চলে যায়, যাদের থাকে না। কিছু মনে করবেন না বা কিছু ভুল বুঝবেন না আমাকে, আমার মনে হয় সেটা। কারণ আমিও ভালোবাসাটাকে না রোজ নতুন করে দেখি। তুমি যখন 4 বছর বিয়ে হয়ে যাবে বা তার আগে সম্পর্ক থাকবে, পুরো টোটালটা মিলিয়ে যখন তুমি একটা মানুষের সাথে থাকবে, তুমি রোজ তো একটা মানুষকে একই রকমভাবে দেখছো। নতুন করে দেখো না, নতুন করে ভাবো না, দেখবে রোজই তোমার ভালো লাগবে। তুমি এটা করো? সবসময় চেষ্টা করি। আর আমি মনে করি সবাই সেটাই চেষ্টা করুক, তাহলে সম্পর্কগুলো টিকবে। সম্পর্ক টেকাটা খুব ইম্পর্টেন্ট। মানুষ একা থাকতে পারে না, সেটা এখন লোকে বোঝে না। 60 বছরের পরে গিয়ে ঠিক বুঝবে যে আমি আর একা থাকতে পারছি না। তুমি কি খুব ডিপ্লোম্যাটিক নয়, আমি না একটু ইমোশনাল অ্যাকচুয়ালি। আমি যে কোনো সম্পর্ককে খুব মানে পয়েন্ট দিয়ে বা খুব চাই যে তারা ভালো থাকুক, প্রায়োরিটি দিতে পারো আর কি। হ্যাঁ, আমার মনে হয়। কারণ কেন বলো তো, আমি তো স্বেচ্ছায় সেই সম্পর্কটা দেখেছি। কেউ তো আমার বন্দুক ঠেকিয়ে বলে এই সম্পর্কটা করতে হবে, তাহলে ওয়াই নট, যে ওটা আমি টেনে নিয়ে কেন যাব না, তাই না? ওটা আমারই দায়িত্ব, বা যার সাথে গেছি তারও দায়িত্ব জিনিসটাকে টেনে নিয়ে যাওয়া। দেখো, আপস অ্যান্ড ডাউনস লাইফে সবসময় আসবে, কিন্তু সেই আপস অ্যান্ড ডাউনস যদি তুমি শেষ করে দাও, কতবার তুমি কত সম্পর্ক জড়াবে। ঠিক, এই পয়েন্টটা খুব ঠিক। তুমি আজকে একটা জড়াবে, কালকে একটা জড়াবে, পরশু একটা জড়াবে, 60 বছর পরে গিয়ে করা সম্পর্ক তোমার দাঁড়াবে। ঠিক। তখন তো তুমি একা থাকতে পারবে না, তখন কাকে জোটাবে? সে যদি তখন তোমায় চিট করে চলে যায়, তখন তুমি কি করবে? ঠিক। এটা অতএব আগে ভাবা দরকার। যে কোনো জিনিসই রক্ত গরম থাকতে থাকতে ভাবা দরকার, ঠান্ডা হয়ে গেলে তখন আর ভেবে লাভ নেই। এই যে ধরো তুমি একটা সময় বসেছিলে, একটা সময় সিরিয়ালও করতে না, একটা সময় সিনেমাও করতে না, তখন তরিতাদিরও হাতে কাজ নেই, দুজনে একসঙ্গে সময় কাটাচ্ছ, বা লকডাউনের পিরিয়ডটাই বলা চলে। তো এই যে এই গ্যাপটার মধ্যে দুজনের মধ্যে অশান্তি হয় বা ব্রেকআপ হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায়, তোমাদের মধ্যে সেটা হয়নি, এবং তুমি যেটা বলে যে প্রায়োরিটি দিতে পারি, তো এইগুলো কি তোমার ওই দাদুর থেকে শেখা, নাকি মানে যেভাবে বড় হওয়া বা আপব্রিঙ্গিং সেখান থেকেই শেখা? দেখো, কাজ আমরা দুজনেই যেই প্রফেশনে আছি, কাজ থাকবে না, এটাই নিয়ম, ঠিক আছে? কিন্তু অসুবিধা তো আসেই লাইফে, সবারই আসে। কাজ না থাকলে তোমার ইএমআইগুলো চলবে কি করে, তোমার সংসার চলবে কি করে, সেগুলো তো অসুবিধা আসেই। কিন্তু এই অসুবিধাতে নিজেরা ঝামেলা করে কি করবো? কাজ কি চলে আসবে না? কাজটা পাওয়ার জন্য যেটা করার দরকার সেটা করতে হবে আমাকে। তো আমি এই যে স্নেহাশিসদার প্রতি আমি কেন কৃতজ্ঞ, কারণ আমি যখন সিরিয়ালে ট্রাই করছি আমাকে কিন্তু কেউ নেয়নি, অনেক অডিশন দিয়েছি তুমি ওটা ফেস আমি। করেছো? হ্যাঁ,
আমি ওই বাড়ি থেকে আসার পরেও অনেক অডিশন দিয়েছি, অনেক জায়গায় গেছি, যারা নেয়নি তো কেউ। যখন আমার স্নেহাশিস চক্রবর্তী লঞ্চ করলো ভজগোবিন্দতে, তারপরে সবাই বলছে এই তুই কিন্তু কোথাও ছেড়ে যাস না, মানে এটা হয়ে গেলে কিন্তু কোথাও যাস না, আমাদের লাগবে, আমরা বলবো, ওরা বলবো, তারা এরা করেছে। আগে কেন নিসনি? আগে তো কেউ নেয়নি। তোমার অনেককে তো কি মনে বলেছে। হয় এটা কেন হয়? এটা না অনেকেই বলে যে একজন এটা ভালো না- মানুষ লঞ্চ করার পর তার হ্যাঁ। চাহিদা বেড়ে যায়, এটা কেন হয়? এটা না তখন মনে হয় দেখতে পায় না অ্যাকচুয়ালি। হুম। তখন যে যার অ্যাটিটিউডে থাকে, হ্যাঁ ঠিক আছে দেখি, অডিশন দিলাম, হ্যাঁ ঠিক আছে অ্যাভারেজ, ঠিক আছে। এবার সে যখন তার চোখ দিয়ে দেখলো এই ছেলেটাকে দিয়ে আমি এটা করাতে পারবো। সত্যজিৎ রায় কিন্তু অডিশন নিয়ে কাস্ট করতো না, যেটা আমি শুনেছি। সত্যজিৎ রায় কিন্তু দেখে বুঝে যেত যে এই ছেলেটিকে বা এই লোকটিকে দিয়ে আমি ক্যারেক্টারটি করাতে পারবো। আমার দিদার কাছে চিড়িয়াখানার যখন করেছিল নজর বিবি বলে একটা ক্যারেক্টার, সুব্রত চ্যাটার্জির কাছে সত্যজিৎ রায়ের একটা ফোন এসেছিল। ফোন এসে বলেছিল, সুব্রতা তুমি এই ক্যারেক্টারটা করবে, আর বাদবাকি যা যা কথা বলার আমার প্রোডাকশন টিম থেকে কথা বলে নেবে। ফোনটা রেখে দিল। উনি কি বলছেন, সুব্রত একটা লুক সেট করে যেত, একটা দেখবো অডিশন নিয়ে কীরকম তোমার যাচ্ছে ক্যারেক্টারটা। যাদের চোখ আছে তারা দেখে বুঝে যাবে যে একে দিয়ে আমি করাতে পারবো। করিয়েছিল ভজগোবিন্দতে ছোটো কর্তা বলে একটা ক্যারেক্টার ছিল, যেটা হিট ক্যারেক্টারটা। তো আমার তো প্রথম সিরিয়াল ওটা। আমি তো সিরিয়ালের তখন অন্য কিছু জানিই না, যে কিভাবে শট নেবে, পুরো স্ক্রিপ্ট পড়ে যাবে, সাথে রিয়াকশন দিতে হবে। এগুলো তো সিনেমাতে হয় না। সিনেমাতে অন্যভাবে শট টেকিং হয়, হয়তো 4টে লাইন 5টা লাইন পড়লো, সেটাতে কিছু রিয়াকশন নিল। তো সব কিছু মিলিয়ে তো উনি হিট করিয়েছেন। উনি 3 দিনের মাথায় আমায় বলেছিলেন, সৌরভ ক্যারেক্টারটা কোথায় যায় দেখো। গেছিল। আমি সিজনের শেষেও আমি 28-30টা শো করেছি একটা ছেলে হয়ে। তো যার না দম আছে সে দেখিয়ে দেবে দমটা, সে চোখ দিয়ে, অত অডিশন লাগে না তার জন্য। তারপরে আমার কী করে নিল, তারপরে আমি ভেঙ্কটেশে কাজ করেছি, আমি নানান হাউসে কাজ করেছি। কী করে করলাম, আগে কেন নেয়নি? তাই জন্য না আমি কাজ তো করলাম বাইরে, দেখলাম যে অন্যায়, মানে আমার অন্যায় ওটা, অন্য জায়গায় কাজ করাটা। মানে তুমি তার জন্য আমাকে 6 মাস 7 মাস বসে থাকতে হলো, থাকি। আমি তো আমার আগে সিরিয়াল জি বাংলায় যেটা করেছিলাম শেষ করে আমি বসেছিলাম 6 মাস। আমার অসুবিধা হয়েছে, কিন্তু ব্লুজ ছেড়ে আমি বেরোইনি। তোমার কি মনে এটা হয়? না একটা হোম হয়ে গেছে, সেকেন্ড হোম। এখানে থাকলে তোমার মনে হবে, আর তুমি যখন এই মানুষটির সাথে মিট করবে, দাদার সাথে, তোমার মনে হবে না এ সবসময় একটা কিরকম জড়িয়ে আগলে রেখেছে পুরো বিষয়টা। এটা সবাই বলে। মানে তোমার মনে হবে যে এটা পুরো না, মানে একটা এরমভাবে আগলে রেখেছে। যে কোনো অসুবিধা, যে কোনো বিপদ, সবসময় মানুষটি পাশে থাকে। তো এখানে ছেড়ে যাওয়া তো প্রশ্নই ওঠে না। কিন্তু দাদা যেভাবে ক্যারেক্টার দেয়, আমাকেই অনেকবার দাদা জিজ্ঞেস করেছে, বা রিসেন্ট জিজ্ঞেস করেছে, আমাকে অপশান দিয়েছে কোনটায় কাজ করবে। আমি মুখ ফুটে বলতেই পারিনি কোনটায় কাজ করব। এটা শোভা পায় না। তুমি আমাকে যে কাজটা দেবে সেই কাজটা আমি করবো, কারণ যেই কাজটা আমায় দেবে সেটা জানি যে এমন একটা কোনো কাজ দেবে যেটা ভালো হবে। ঠিক ঠিক অবজারভেশনটা মানুষটা হ্যাঁ, সেই লেভেলেরই। সেখানে আমার অপশানের কোনো জায়গাই নেই। ঠিক। আর এই যে বাইরে কাজ করতে চলে যাওয়া, এখন তো অনেক অভিনেতা অভিনেত্রী যারা টলিউডে কাজ করে না, তারা বাইরে চলে যাচ্ছে। তো তোমার মনে হয় যে এটা উচিত কখনো? কারণ যেখান থেকে শুরু, যেভাবে শুরু, সেটা কি এখন, মানে যদি হলিউডেও কাজ করে বা বলিউডেও কাজ করে, সেটা কি উচিত কখনো বাইরে চলে যাওয়া? দেখো এখন অনেক দেখছি ট্রেন্ড হয়েছে কলকাতা থেকে গিয়ে বম্বেতে কাজ করে। এক্স্যাক্টলি। কলকাতায় কে থাকবে? হ্যাঁ। মানে কলকাতাটা বাঁচানোর দায়িত্ব কার? হুম। উত্তম কুমার বাঁচিয়েছে, মুম্বাদা বাঁচিয়েছে, বা আরও যারা যারা হিরো, দেব বাঁচাচ্ছে। এরপর হোয়াট নেক্সট? কারা বাঁচাবে? মানে কলকাতাটা রসাতলে যাক, বম্বেটা টিকে থাকুক। আগে কিন্তু কলকাতার কপি বম্বে হতো, কলকাতা বাংলা ছবি হতো, সেইটাতে হিন্দি হতো। এখন উল্টে গেছে, বিকজ অফ আস, আমাদের জন্য। আমরা টিকে থাকতে চাই না, লোভ। আমি ওখানে গেলে বেশি টাকা রোজগার করতে পারবো, আমি ওখানে আরও ফেম পাবো, ন্যাশনাল লেভেলে ফেম পাবো। আরে ভাই, রিজনালে ফেম পেয়ে দেখা, তারপর তো ন্যাশনালে ফেম পাবি। রিজনালে কেউ চেনে না তোকে, তুই ন্যাশনালে দৌড়চ্ছিস। এখন অভিনেতা অভিনেত্রীদের কি, মানে অভিনয়টা নেশা না পেশা? তোমার কি মনে হয় এত বছরের? পেশা তো ডেফিনেটলি, প্রত্যেকটা মানুষ রাতে গিয়ে কি ইনকাম করে সেটা সবাই কাজ না করে। অভিনয়টা, জানি না আমি কতটা অভিনয় করতে পারি, কিন্তু অভিনয়টার জায়গাটাই ভাবে না লোকে। নেশা পেশার বাইরে গিয়ে বলছি, নেশা তো নয়। এসেই বলে কখন আমায় ছাড়বে। অনেককেই দেখেছি আমি, এসেই ডিরেক্টরকে, আচ্ছা আমাদের সিনটা কখন যাবে, কখন ছাড়বে, ঢোকার থেকে
তুমি অনেকক্ষণ বসে আছো, তারপরে লোকে একবার জিজ্ঞেস করতে পারে যে আমাদের সিনটা কখন যাবে ভাবছো বা কিছু, আমি তো 5 ঘন্টা বসে আছি, সেটা হতে পারে যে এনার্জি লস করে, সেটা আলাদা বিষয়। কিন্তু একটা মানুষ ঢুকে থেকে জিজ্ঞেস করতে পারে আমাদের সিনটা কখন যাবে, কখন প্যাক আপ হবে, তাহলে কি নেশা বলবে? পেশাও নয় অ্যাকচুয়ালি, হয় যে আমাকে পেটটা চালাতে হবে, ইএমআই দিতে হবে, গেলে একটা ডেট হবে, টাকা হবে, আর যার ডায়লগ থাকবে বলে দিয়ে চলে আসো। এখন অনেক ম্যাক্সিমাম অভিনেতাদের দেখি বা অভিনেত্রীদের দেখি, মানে আমাদের কন্টেম্পোরারি বা আমাদের বন্ধুবান্ধব অনেকেই আছে, সিন তো আমরা বসে পড়ি, একটা স্ক্রিপ্ট এলে সিরিয়ালে সবাই মিলে বসে পড়ে নিলে অনেক বেটার সেটা পারফরমেন্স হয়। কেউ পড়েই না, এসে বলে বলো বলো কতটা যাবে, দেখে নিল, মানে সবাই একটা বিরাট ব্যাপার হয়ে গেছে। আমি আজ অবধি হতে পারিনি বিরাট ব্যাপার, আমি ছোটোই থাকতে চাই, যদি কোনোদিন হতে পারি হব, না তো হব না, কী আছে, কিন্তু অভিনয়টা করে যেতে চাই অভিনয়ের মতো করে। কাজটা আমার ভালো লাগে, কাজটা করতে চাই পরিষ্কার হিসেবে, তাতে যা যা করতে হবে সেটা করব। তুমি একটা সম্ভ্রান্ত পরিবার থেকে বড় হয়েছো এবং যাদের দেখে বড় হয়েছো তারা সত্যি ইন্ডাস্ট্রির একজন মাথা বলতে চলে। এবার এই যে তুমি বলে যে 6 মাস কাজ নেই, 5 মাস কাজ নেই, তুমি কখনো কি অ্যাপ্রোচ করেছো যে এরকম আমার নতুন একটা সিরিয়াল শুরু করার ইচ্ছে বা কাস্টিংয়ে আমি ঢুকবো? দেখো, আমি এখন আর অ্যাপ্রোচ করি না, কারণ আমি যেই হাউসটায় বসে আছি আমি জানি 6 মাস বসে থাকলে আমাকে যেই কাজটা দেবে তারপরে সেটা বেস্টই দেবে, আমার দ্বারা যেটা বেস্ট হবে সেটাই দেবে। কিন্তু কি জানো তো, তুমি যদি লাফিয়ে লাফিয়ে বেড়াও, অ্যাট লাস্ট গিয়ে তুমি সুখ পাবে না, শান্তি পাবে না। কারণ তুমি লাফিয়ে বেড়াবে, তোমাকে আজ দেবে 5 দিন, ও বলবে কালকে 4 দিন, এই করতে করতে তোমার যেটা হবে সেটা মাসের শেষে গিয়ে দেখবে তোমার সেই 10 দিনই কাজ আছে, তার বেশি কাজ নেই। তার থেকে ভালো না যে এই হাউসটায় আমি রয়েছি, শান্তিতে আছি, কাজ যাওয়ার ভয় নেই, সেখানে থাকবো সরকারি চাকরির মতো। তখন আমি এটাই বলতে চাইছিলাম, হ্যাঁ, কাজ যাওয়ার ভয় নেই এখানে। তোমায় যদি দাদা কোনো দিন রেগে কাজ থেকে তাড়িয়েও দেয়, 2 দিন পরে দাদা সরি ভুল হয়ে গেছে, এটা একটু দেবে, আমি তো এরকম অসুবিধায় আছি, না না কালকে থেকে থাকবে। কজন করে গো এটা, কজন করে? লোকটা আজকে মাথা গরম করবে, 5 মিনিট পরে মাথা ঠান্ডা হয়ে যাবে। গরম করতেই পারে, সেটা প্রডিউসার, সেটা রাইটার, এতটা প্রজেক্ট চালায়, এত কটা প্রজেক্ট, এত চাপ ওনার মাথায়, উনি মাথা গরম করতেই পারেন। কিন্তু তাহলে আমি এমন কোনো কাজ করবো যেটা ওনার মাথা গরম হবে। অনেকে ভুল বোঝায়, তার জন্য মাথা গরম হয়, সেটা আলাদা বিষয়, কিন্তু 5 মিনিট পরে ঠান্ডাও হয়ে যায়। কিন্তু এইটা তো কোথাও হয় না, আমি তো দেখেছি বাইরে। আর ওই যে যেটা বলে যে এখন আমি ব্লুজ থেকে কাজ করি বা আমার একটা পরিচয় তৈরি হয়েছে, আমি চাই না কাজ, এটা আগে কখনো হয়েছে যে কি বলেছো যে নতুন কিছু শুরু করব? দেখো, আমি কাজ চাইতেই পারি, কিন্তু কেন চাইবো? কারণ হচ্ছে ওই যে তোমায় প্রথমেই বললাম, যাদের কাছে যখন কাজ চেয়েছিলাম তখন কাজ পাইনি, আর যে আমাকে অডিশন নেয়নি, যে আমার কাজটা দিয়েছে বিনা অডিশনে, তার কাজ করার পরে এখন সবাই বলে এটা করবি, ওটা করবি, সেটা করবি। তোমাকে আমরা কি এখন ওই অ্যাটিটিউডে দেখতে পাবো? দেখো, অ্যাটিটিউড আমার নেই, কিন্তু কি বলতো খারাপ লাগা থাকে যে সব অভিনেতারাই তো কাজ চায়, তাহলে কেন কাজ দেওয়া হয় না? যখন অন্যের কাজ করে তখন কেন ডেকে দেওয়া হয়? কেন সেই হাউসটাকে তার কাছে শত্রু বানিয়ে দেওয়ার জন্য? সেটা কি? আমাকে একটা জিনিস বলো, ইন্ডাস্ট্রিতে বহু বছর, সেখান থেকে এখন যে একটা মানে কম্পিটিশন চলে, কম্পিটিটিভ একটা মাইন্ডে মানুষ বিলং করে, সেখান থেকে গিয়ে এটা কেন হয়? মানে কারোর ভালো কেউ দেখতে পারে না, কারোর কোনো নতুন কাজ আসলে তাকে আবার কপি করে নিয়ে নেওয়া নিজের প্রোডাকশানে, বা মানে কাজ দেব না, এইগুলো কেন হয়? এটা খুব টাফ বলাটা, কিন্তু আমার মনে হয় যে সবাই খুব না একটা ডিস্টার্বড লাইফে বিচরণ করেছে, মানে এরা সবসময় একটা অশান্তি চায়, কাজ দেওয়ার দরকার নেই, আর একে ভাঙি এখান থেকে নিয়ে চলে আয়, বা একে এটা এরম কর। কেন ভাই, যে যেখানে কাজ করছে করুক, আর যদি তোমার কাছে কাজ চায়, তোমার যদি অপশান থাকে তুমি কাজ দেবে, না তো দেবে না, বলবে এখন নেই। স্নেহাশিসদা করে, আমাকে বলেছে অনেকবার, সৌরভ এখন কিন্তু আমার কোনো কাজ নেই হাতে, মানে আমি তোমাকে অপশান দিতে পারবো না যে এখানে ঢোকো, আমি কিন্তু দিতে পারবো না তোমায়, এবার তোমার ওপর, তুমি বসে থাকবে পরের কাজের জন্য নাকি অন্য কোথাও কাজ করে নেবে। আমি তখন দাদাকে বলেছি না, আমি বসে আছি, কারণ আমি জানি যে বাইরে বেরিয়ে যে কাজটা বললাম একটু আগে, বাইরে বেরিয়ে যে কাজটা করব সেটা কিন্তু অ্যাটলিস্ট আপ টু দ্য মার্ক কাজ হবে না। মানে আমাকে হয়তো বললাম যে কোনো ক্যারেক্টার দিয়ে দিল একটা, যে তুমিও শান্তি পাবে না ক্যারেক্টারটা করে, আর টাকা পয়সার দিক থেকে তো ছেড়েই দিলাম, ওখানে লাইনার ধরে কাজ হবে,
তোমাকে ডেকে তোমার সিনগুলো করিয়ে নেবে, করে ছেড়ে দেবে। মানে টাকা পয়সার ব্যাপারটা কি ওখানে? আমি অনেকজনের থেকে শুনেছিলাম যে সিন করিয়ে নিল, হয়েও গেল আপলোড, তারপরেও আমরা পেমেন্ট পাইনি। তো এবার পেমেন্ট পাওয়ার বিষয়টা না অন্যরকম। পেমেন্টের বিষয়টাতে আমি দেখো বাইরে খুব কম কাজই করেছি অন্যান্য হাউসে, কিন্তু পেমেন্ট পেয়ে গেছি। পেমেন্ট পাওয়ার একটা চক্কর আছে যে একটা লেট করে এই করে, যেটা স্নেহাশিসদার কোনো দিন এই ইয়েটা ছিল না বা নেই যে পেমেন্ট লেট হবে। উল্টে যেইটা ডেট থাকে তার আগের দিন ঢুকে যায় টাকা। এদিক দিয়ে তো স্নেহাশিসদার সাথে মানে কোনো তুলনাই হয় না অন্য কারোর। কিন্তু বিষয়টা কি জানো তো, বাইরে শুধু পেমেন্টের বিষয়টা না, বাইরে ধরো তুমি আজকে কাজ চাইতে গেলে, খুব কাজ চাইলে, অনেক হাতে পায়ে ধরলে, একটা কাজ দিল, কোনো কারণে সেটা হয়তো তোমার স্যুট করলো না, তুমি হয়তো কাজটা কি বলবো ভালো লাগলো না, সেরকম হতে পারে। কিন্তু তার থেকে যেখানে তুমি কমফোর্টেবল, যেখানে তুমি সেখানে কাজ করো। এইভাবেই চোখ রাখুন পরশুরামের, কারণ দেখতে পাচ্ছেন কি টানাপোড়েন চলছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।